আচ্ছা নাসির ভাই, আপনি বলেন তো যে আপনি তো ধরেন এখন অনেক নিউ এজ ফিল্ম মেকারদের সাথেও কাজ করেন, আবার সিনিয়র ফিল্ম মেকারদের সাথেও কাজ করছেন। সো এই ওনাদের দুই দলের মধ্যে ধরেন ফিল্ম মেকিং অ্যাপ্রোচ বা স্টোরি টেলিং টেকনিক, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আপনি পান? না, আপনি যেভাবে বললেন যে নতুন আদৌ কি কোনো আছে কিনা ডিফারেন্স? না, ডিফারেন্স অবশ্যই আছে, কিন্তু আমার ওই অভিজ্ঞতা নাই যে অনেক যে বাঁধন যেমন অনেক কাজ করেছে বলবো, মানে অনেক সিনিয়র আবার অনেক জুনিয়র এরকম ওরকম কিছু নাই। না ধরেন আপনি শিহাব শাহিন ভাইয়ের সাথে কাজ করেছেন, উনি তুলনামূলক অনেক দিন ধরে কাজ করছেন, আবার আপনি একই সাথে রায়হান রাফির সাথে কাজ করেছেন। সো একদমই মানে ও হয়তো 5 বছর ধরে কাজ করছে। সো এই দুইটা ফিল্ম মেকারের অভিজ্ঞতার পার্থক্যটা আমরা জিজ্ঞেস করছি। হ্যাঁ, পার্থক্য অনেক কিছুই আছে। যেমন কিছু কিছু ডিরেক্টর, বেশিরভাগ ডিরেক্টর দেখেছি যেটা মানে এটা আমি সৌভাগ্যবান মনে করি নিজেকে। তারা হচ্ছে মানে আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবে ওনারা আমাকে ডিল করেছেন বা আমাকে স্পেস দিয়েছেন। আর খুব কম সংখ্যক, এটা হতে পারে 10% ডিরেক্টর যাদের আসলে অনেক কিছুই আমার পছন্দ না বা একটু গতানুগতিক বা সহজ নয় এরকম আর কি। কিন্তু বেশিরভাগ আমি যাদেরকে পেয়েছি তারা সবগুলোই অতি চমৎকার এবং তারা আমি যেভাবে চাই সেভাবে আমাকে সময়টা দিয়েছে আর কি। তাদের কাছ থেকে আমি ঠিকঠাক জিনিসপত্র পেয়েছি ম্যাক্সিমামের ক্ষেত্রেই। আচ্ছা বাঁধন, তো আমাদের ইন্ডাস্ট্রিতে একজন ছেলে অ্যাক্টর এবং একজন মেয়ে অ্যাক্টর, এই দুইজনের পারিশ্রমিকের কি কোনো বৈষম্য আছে? অবশ্যই। কিরকম? এটা তো তুমি ডিরেক্টর, তুমি আরো ভালো জানো। না, আমার কাছে তো মনে হয় স্টারডমের কারণে পারিশ্রমিকের পার্থক্য থাকতে পারে। অ্যাক্টরের পার্থক্য আছে, কিরকম? স্টারডমের তো আছেই, মানে রেমুনারেশন কম বেশি হয়। মেয়েদের বেশি মনে হয় নাকি? মেয়েদের না, মেয়েদের বেশি না, মেয়েদের কম হয় এবং স্টারডমের উপরেও হ্যাঁ ডেফিনেটলি এটা আমার ধারণা এটা কিন্তু স্টারডমের উপরেই। সেই সুপারস্টার যদি মেয়ে হয় তখন আসলে সেই বেশি পাবে। না, আমি অনেক ইয়াং আর্টিস্টদেরকে চিনি, নতুন কাজ করে, তাদের মধ্যে এরকম হয় যে যারা ছেলে কাজ করছে তারা বেশি পাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে মেয়েরা যখন পেমেন্টটা নিচ্ছে তখন ওদেরকে কম দেওয়া হচ্ছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? কারণ ওদের অপশন অনেক বেশি থাকছে তখন। আচ্ছা, সো আসলে নাসিম, আপনার কি মনে হয় এরকম বৈষম্য আছে? বৈষম্য আছে, কিন্তু বাঁধন যেভাবে বলেছে সেভাবে বৈষম্য আছে কিনা আমি জানি না। বৈষম্য অনেক ধরনেরই আছে, এই বৈষম্যগুলা ঠিকঠাক না। যেমন স্টারডমের কথা যেটা বললেন বা যা যা কিছু আছে, মনে করেন আমি ধরলাম বাজেটের কথা যদি ভাবি, ধরলাম যে একটা কাজ যেটা টোটাল বাজেট হচ্ছে 5 লাখ টাকা, এখন বাঁধন 2 লাখ টাকা নিয়ে যাচ্ছে, আমি স্টার না, আমাকে 2,000 টাকা ঠিকঠাক মতো দিচ্ছে। এই বৈষম্যটা আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, এটা হয়। কিন্তু অন্যান্য বৈষম্য, নারী পুরুষের বৈষম্যটা আমি আসলে লক্ষ্য করি না, আমি জানি না আর কি। বাংলাদেশে ইভেন ইন্ডিয়াতে এটা নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি হচ্ছিল, মানে অ্যাক্টরসদের রেমুনারেশন। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা চা শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দিনমজুর থেকে শুরু করে। সো প্যাট্রিয়ার্কাল সোসাইটি তো এরকম একটা জিনিস আছে। তবে আমি পাশাপাশি বলে এটাকে খুব লেজিটিমেট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, না আমি আগে একটু শেষ করি, ওই জায়গা থেকে না, মানে আমি বলছি এটাও যেমন আছে, আবার বিজনেস মডেলটাই তো ঠিকমতো কাজ করে না। যেটা আমার কাছে সবচেয়ে বেশি লাগে যে স্টারডম, তো স্টারডম অনুযায়ী আসলে তার রেমুনারেশন কি, তাহলে সেই রেমুনারেশনটা রেখেও সাপোর্টিং কাজকে একটা মিনিমাম একটা ওয়েজ তাকে দিতে হবে, মানে সেটা তো রাখা যায় না। তো সেইটা যখন রাখে না, তো তখন এই ডিসপ্যারিটি তো হইতে থাকে। এখন মেল ফিমেলের ক্ষেত্রে আমি আবার একটা জিনিস এই করি যে, যেটা আপনি বলতেছিলেন যে স্টারডমের, হ্যাঁ স্টারডম অবশ্যই ফিমেল, কিন্তু সেটা কতটা ডিফারেন্স হবে, মানে সেটা কি একজন এ ক্যাটাগরির মেল ধরেন 5 টাকা পেলো, আবার সেই ফিমেলটা যদি প্রোটাগনিস্ট করছে তাকে কি আমি 5 টাকা দিচ্ছি না 4 টাকা দিচ্ছি, তার মানে সেই ক্ষেত্রে তো অবশ্যই ডিফারেন্সিয়েট হচ্ছে। তো স্টারডম অনেক সময় কাজ করে না, ফিমেলকে 2 টাকা দিচ্ছে। আমার কাছে একটু অন্য জায়গায় লাগে। হ্যাঁ, একটু বলুন। ঘটনাটা হচ্ছে একজন মেল পারফর্মারের ডেট ওয়াইজ একটা ফিমেল পারফর্মারের ডেট ঠিক করা হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যদি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি রঙ্গিলা কিতাব করেছেন, সেখানে আপনার বিপরীতে অভিনয় করেছেন পরিমণি, তো সেইখানে আপনার কি মনে হয় কার শিডিউল অনুযায়ী বা কার প্রেফারেন্স অনুযায়ী শিডিউলটা করা হয়েছে, অথবা কার রেমুনারেশন বেশি ছিল?
I don't know about the remuneration. Definitely, আমার তো ধারণা স্টারডম যার বেশি তারই রেমুনারেশন বেশি ছিল। ডেফিনেটলি পরিমাণিক হবে, সেটাই হওয়ার কথা স্বাভাবিকভাবেই। এবং তার সঙ্গে যেহেতু একটা পুরো একটা ম্যানেজমেন্ট টিম থাকে, তো ডেফিনেটলি থাকে। সেটা যদি ওই প্র্যাকটিস যদি আমাদেরও সবার থাকতো, সবারই যদি একটা ম্যানেজারের প্র্যাকটিস থাকতো, তাহলে সেটা সেভাবেই যেত। কাস্টিং প্রসেস যদি আসলে আমাদের সেরকম হতো ইন্ডাস্ট্রি, তাহলে সেরকম হতো। তো ওনার আছে, সেই জন্য হলো সেটার থেকে। বা ডেটসের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অনম ভাই এবং অনম ভাই টিম আমার মনে হয় না যে কোনো রকম ইয়ে করছেন যে ওখানে যেখানে পরিমণি দিয়ে আছে সেইটার সঙ্গে মিলাই করতে হবে, সেখানে যদি আমি অ্যাভেলেবল না থাকি তাহলে উনি ওটাকেও ম্যানেজ করার চেষ্টা করছেন। তাহলে তো ভালো, কোনো বৈষম্য ব্যালেন্স করে ট্রাই করেছেন। সব ক্ষেত্রে আবার এটা ঘটে না, মানে এটাও ট্রু। কিন্তু এক্স্যাক্টলি যে পয়েন্টটাতে বলতেছি, মানে যে হোল পয়েন্ট হচ্ছে আপনি টেলিভিশন চ্যানেলগুলোতে খোঁজ নেবেন, সেখানে একজন মেল অ্যাক্টরের পক্ষে একজন মেল অ্যাক্টরের পক্ষে একজন ডিরেক্টর নামধারী ম্যানেজার একটা চাঙ্ক নিয়ে রাখে, ডেট নিয়ে রাখে, যে আমার হাতে অমুক আছে, আমার হাতে তমুক আছে। সেই অনুযায়ী হচ্ছে পরবর্তীতে সেটিং হয় যে কে কাজ করবে, কে কাজ করবে না। কখনো কখনো ওই অ্যাক্টরের পছন্দসই একজন অ্যাক্ট্রেসকে নেওয়া হচ্ছে, সে অ্যাক্টিং জানতেও পারে, অ্যাক্টিং নাও জানতে পারে, সেটা ম্যাটার করছে না। চ্যানেল শুধু দেখতেছে যে আমার মেল অ্যাক্টরটা আছে কিনা। তো মেল অ্যাক্টরের উপরে ফোকাস চ্যানেলের, প্ল্যাটফর্মেরও তাই সেই। তো ডিরেক্টরকে কি করবে, প্রডিউসার কি করবে, মানে ও তো ওই জায়গাগুলোতে আটকানো থাকে। তো মেল অ্যাক্টরেরই যদি সেই জায়গা থাকবে এবং তার পারিশ্রমিকই সবসময় নির্ধারিত করতে পারবে সে, কিন্তু একজন ফিমেল অ্যাক্টর যদি এই মুহূর্তে পারিশ্রমিক নির্ধারণ করতে চায়, সে যদি আগের যেটা নিত তার থেকে একটু বাড়াইতে চায় এই বছর, তার কাজ কমে যাবে। কাজ কমে যাবে মানে নাই হয়ে যেতে পারে তার কাজ, অভাব নাই, একজনকে এনে দাঁড় করাইলেই হবে। তুমি at least তুমি এই কথাটা বললা, থ্যাংক ইউ ফর দিস। ডেফিনেটলি মানে আই হ্যাভ অ্যান অ্যাক্টর ওয়াইফ। হ্যাঁ, থ্যাংক ইউ। বাট আমার একটা এক্সপেরিয়েন্স বলে একটু ডিফারেন্ট, যার জন্য আমি বারবারই এটাকে একটু ইন্টারাপ্ট করছি, বিকজ অফ আমার টেলিভিশনে কাজ করতে এসে কিন্তু আমি ডিফারেন্ট এক্সপেরিয়েন্সে করছি। আমি টেলিভিশনে কাজ করতে আমার ফিমেল অ্যাক্ট্রেসের ডেট ফিক্স হয়েছে, দেন হচ্ছে আমার ডেট ফিক্স করা হয়েছে। আমার ফিমেল অ্যাক্টরের রেমুনারেশনের বিপরীতে আমার রেমুনারেশন ডিফারেন্স হয়েছে, এবং সেটা ফার্স্ট ডিফারেন্স। সেটাই বলতেছি যে এটা দুটো জিনিসই ওয়ার্ক করে। এটা যে শুধু এটা, ইভেন দেন ওটিটি তো আমি পার্টিকুলার প্রজেক্টের নাম বলছি না, ফিমেল অ্যাক্টরের ডেট ছিল না বলে আমি প্রজেক্টটা থেকে বাদ পড়ছি, বিকজ অফ ফিমেল অ্যাক্টর তখন তাকে ডেট দিতে পারেন নাই, আমাকে আমার অ্যাভেলেবল ডেট ছিল, এন্ড দেন পরের প্রতি যে ডেটটা ফেলা হয়েছে তখন আমার অন্য প্রজেক্টে অন্য কমিটমেন্ট চলে এসেছে, সো আমি তখন ডেট দিতে পারিনি, তার ইয়েতে। সো এইটা কিন্তু আমি এক পেশের চোখে দেখতে চাইছি না। একটা অবশ্যই বড় ডিসপ্যারিটি আছে আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে, আমি এটা সহজ করছি না যে এটা অবশ্যই আছে যে ফিমেল অ্যাক্ট্রেসকে রেমুনারেশন কম দেওয়া হয় এবং ফিমেলদের পাশাপাশি এই জিনিসটাও ওয়ার্ক করে যে স্টারডম এন্ড ইটা মিলায়া একটা রেমুনারেশন ফিক্স হয়। এটা পাশাপাশি না, এটা তো ওয়ার্ক করে, এটা কিন্তু ওয়ার্ক করে যে তুমি এখন ধরো যে সুপারস্টার, তাকে ধরো যে টাকা দিবে, আমাকে সেই টাকা দিবে না। কিন্তু আমাদের এখানে পয়েন্ট যেটা নূরও পয়েন্ট আউট করলো, এর জন্য আমি নূরকে স্পেশাল থ্যাঙ্কস দিলাম, যে মানে এইটা কিন্তু একটা চা শ্রমিক থেকে শুরু করে, দিনমজুর থেকে শুরু করে, ইভেন মানে আপনার বিভিন্ন জায়গায় বেতন স্কেলেও কিন্তু এইটার মধ্যে ডিফারেন্স মানে আছে। হ্যাঁ, যে এটা আছে যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, কিন্তু ও যেটা বলেছে সেইটাও আছে সোসাইটিতে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং খুবই প্রখর ভাবে আছে। কারণ এই প্রখরতার কারণে কি হয়, যখন একটা স্টার কাস্ট করা হয় নাটকে, স্পেশালি এটা সবচেয়ে এফেক্টেড হয়, যে ওই নাটকের বাজেটের, ওই ভাইয়া যেটা বললো যে 5 লাখ যদি বাজেট হয় 2 লাখ টাকাই সে নিয়ে নিচ্ছে বা 3 লাখ টাকাই চলে যাচ্ছে শুধু স্টার কাস্টের পিছনে। তো 2 লাখ টাকা দিয়ে আর নাটক হচ্ছে না আসলে। সো বাকিরা তো ওইভাবে বাকি কাজটা তখন একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়, মানে সো এটা নিয়ে মাঝখানে অনেক মানে কথাও হচ্ছিল, বাট ওই যে ওনাদের ছাড়া তো ইন্ডাস্ট্রি চলবে না। সো আচ্ছা ফাহাদ, তুমি তো ডিরেক্টর, সো তোমার কাছে আমার প্রশ্ন আছে, এখানে যে স্টারডম বা রেশিও যেই কথাটা উঠলো সেজন্য মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞেস করছি, কারণ এটা নিয়ে অনেক ধরনের মতামত আমি দেখতে পাইছি। ধরো একটা ফিল্মের প্রোটাগনিস্ট ধরো গিয়ে হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস শ্যুট করলো,
সে হয়তো ফ্রেশ ফেস, তার হয়তো অত পরিচিতি নাই, বাট ওখানে হয়তো একজন ক্যারেক্টার অ্যাক্টর আমরা যেটাই বলি না কেন খুবই ইম্পর্টেন্ট, বাট হি ইজ এ স্টার, হি অর শি ইজ অনেক বড় স্টার। তো উনি হচ্ছে হয়তো মাঝখানে গিয়ে ওখানে জাস্ট 2 দিন 3 দিন শ্যুট করে আসেন, এবং ওই অ্যাক্টরদের চেয়ে লিডিং যারা তাদের চাইতে ধরো তোমার 3-4 গুণ বেশি রেমুনারেশন নিয়ে আসলেন। সো ইজ ইট ফেয়ার? হোয়াট, দিস ইজ মাই কোয়েশ্চেন টু ইউ। আমার কাছে মনে হয় যে পুরাটাই তো ডিপেন্ড করে প্রজেক্টের উপর। সো না, দ্যাট শুড বি ভেরি সিম্পল অ্যান্সার। তুমি এখানে ডিপেন্ড কেন বলছো? কেন আমি বলছি যে আমি তাহলে আমার, তুমি বলছো যে ওই যারা সময় দিচ্ছে ওখানে সময়টা দিচ্ছ না। ওকে গো অ্যাহেড। সময় দিচ্ছে, ব্যাপারটা কোত্থেকে আসতেছে মানে ডিপেন্ড করছে যে পুরাটা, এখন একটা সিনেমা শাহরুখ খান থাকলে সেখানে 100 জন মানুষ দেখবে, সেটার একটা ভ্যালু আছে। আর আমি শাহরুখ খান নাই, আমি একটা নতুন ছেলে মেয়েকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছি। ধরে নিচ্ছি কারণ জোহর যেটা করে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, সে প্রত্যেক বছর 2টা নতুন মুখকে প্রজেক্ট করছে। এখন সেটা সেল করার জন্য যদি আমার সাপোর্টিং অ্যাক্টর হিসেবে অমিতাভ বচ্চন থাকলে আমার সিনেমাটা ভালো সেল হয়, তাহলে আমি অমিতাভ বচ্চনকে ওদের চেয়ে বেশি টাকা দিয়েই নিব। হ্যাঁ, আমি আই এম শিওর যে ওই অ্যাক্টর নতুন যেই 2 জন অভিনয় করছে ওদের কাছে ওটাতে আনফেয়ার কিছু মনে হবে না। না, দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন যে ইজ ইট, দ্যাট ইজ মাই অ্যানসার অলসো, যেটা আনফেয়ার হবে না। সো এটার সাথে কারণ হচ্ছে আনফেয়ার মনে হয় এটা, মানে এটা তো তুমি মার্কেটিং এ স্ট্র্যাটেজিতেও ইউজ করতে পারো। আচ্ছা, সো আমার পরের প্রশ্ন হচ্ছে একজন অভিনেতা হিসেবে আপনারা ধরেন একটা ওটিটি প্রজেক্ট, একটা থিয়েট্রিক্যাল রিলিজ মুভি অথবা একটা নাটক, এইগুলোর মাঝে কি ধরনের ডিফারেন্সিয়েট করেন বা কিভাবে এগুলোকে অ্যাপ্রোচ করেন? আমি কোনোভাবে আলাদা করি না। বিশেষত আমি মনে করি আমি একজন অভিনেতা, আমি যে কোনো অভিনয়ের যেসব জায়গা আছে ওখানে সব জায়গায় অভিনয় করব, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যেভাবে কাজ করতে চাই, আমি যে কাজটা করতে চাই ওই কাজটার জন্য ওই পরিমাণ সময় বা অন্যান্য সহযোগী যা যা কিছু আছে ওগুলা ওটার মধ্যে পাচ্ছি কিনা। এবং ওটা যদি আমি, যেমন আমাকে অনেকে বলে, এটা শুনতে আমার খারাপ লাগে, আপনি যদি টিভি নাটক করেন না, এটা শুনতে খারাপ লাগে। আমি কেন করবো না? আমার তো অভিনেতা, আমাকে আপনি ওই স্পেস বা ওই যাবতীয় যা যা কিছু আছে ওটা দিতে হবে, যেটা আমি যেভাবে কমফোর্ট ফিল করি। আমি হুড়াহুড়ি করে কাজ করতে পারি না বা ভাবতে হয়, শুধু আমি কেন, সব অভিনেতার কথা দিচ্ছি। ধরেন আমি আপনাকে সময় দিচ্ছি, বাট টিভি বা মানে নাটকের যে বাজেটের কনস্ট্রেন্টের কারণে আপনাকে হয়তো পারিশ্রমিকের জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হবে, আপনি কি সেটা করতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি, আমি করি তো কাজ, যদি চরিত্রটা পছন্দ হয়। হ্যাঁ, চরিত্রটা পছন্দ হয়। আর টাকা পয়সা সব জায়গার মধ্যে আসলে যেটা ওই বাঁধন বললো যে প্রডিউসিং এর ক্ষেত্রে বা ইনভেস্ট করার ক্ষেত্রে, যে শুধুমাত্র লাভের জন্য কি কাজ করবে, অন্য অনেক কিছু বিষয় আছে না, আছে ক্ষুধা আছে। একটা অভিনেতার অবশ্যই চরিত্রের প্রতি ক্ষুধা আছে। এটা আমি এখানে যারা উপস্থিত আছে যে কয়জন, আমি সবার সাথে তো আমি কাজ করেছি, আমি সবার মধ্যে এই ক্ষুধাটা দেখেছি। সুতরাং টাকার জন্য তারা কোনো কাজ বাদ দিবে বলে আমার মনে হয় না। মোটামুটি একটু স্বাচ্ছন্দ্য থাকে এরকম যদি হয়ে থাকে আর কি। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় না। এটা আরেকটা উদাহরণ দিতে পারি আপনাকে। মনে করেন আমি চট্টগ্রাম যাব, কথা বলছি, আমি আমার কথা বলছি। এখন আমার যদি অনেক টাকা পয়সা থাকে পকেটে, তাহলে আমি হয়তো এয়ারে চলে যাব। একটু কম টাকা থাকলে হয়তো বা আমি 2000 টাকার বাসে যাবো বা ট্রেনে যাবো। একেবারে টাকা না থাকলে তখনও আমি যাবো। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ওখানে যাবো। সুতরাং টাকাটা ওইসব জায়গায় একটু গৌণ হয়ে যায়। হয় আমাকে চরিত্র দাও, না হয় আমাকে টাকা দাও। এটা আমি বিখ্যাত একজনের অভিজ্ঞতা থেকে শুনে মনে হচ্ছে যে এইটাকে অ্যাপ্লাই করা সবচেয়ে জরুরি। সেটা হচ্ছে যে আইদার তুমি আমাকে একটা গল্প দিবে, একটা লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? চরিত্র দিবে, না হলে আমাকে যথেষ্ট পারিশ্রমিক দিবে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্মটা করবো, যেইটা ক্ষুধাটা মেটাবো, ওখানে যদি আমি যথেষ্ট টাইম দিতে পারি এই টাকাটা নিয়ে, ওটার উপর যেন প্রেশার না মানে আমাদের যে সারাউন্ডিংস সেইটা অনুযায়ী আলাপটা বলা। আমি যদি অন্য ইন্ডাস্ট্রিতে থাকতাম যেখানে যথেষ্ট মানি সার্কুলেট হয়, একটা চরিত্র করলে বছর বসে থাকা যায়, তাহলে সেখানে সেই ব্যবস্থা থাকতো। বাট আমাদের ব্যবস্থাপনা এটা আমার কাছে সুইটেবল মনে হয় যে আইদার আমি অন্য জায়গা থেকে টাকাটা ইনকাম করব, মানে সেটা অভিনয় করে অন্য কোনো পেশার না, পাশাপাশি আমি যাতে ওই চরিত্রটা করতে পারি বা একটা নেক্সট ফিল্ম যেটা একটা সম্ভাবনাময় ফিল্ম আমার জন্য আসবে সেটার জন্য ওয়েট করবো এবং ওই টাইমটা স্পেন্ড করবো। আচ্ছা ইমরান, আপনি আমাকে একটু বলেন যে আমরা সবাই মহানগর সিজন 1-এ মলয় সাহা অভিনয় দেখেছি এবং তাকে অনেক পছন্দ করেছি, তা আপনাকে আমরা সিজন 2-তে কেন পাইনি? আমরা সবাই অপেক্ষা করেছি। হ্যাঁ, আমি অপেক্ষা করেছিলাম, কারণ আমি মহানগর, আমরা তো ভাবছিলাম সিজন 2-তে এসে মলয় সাহাই উইল আরো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে এবং ওদের দুজনের কেমিস্ট্রি আস্তে আস্তে কি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকছি আমরা। এটার উত্তর তো ডিরেক্টর দিয়ে দিয়েছেন।
সিজন 2 এর শেষের দৃশ্যে যে আমি এখন শিখছি, আমার শেখার এখন অনেক বাকি আছে, তো এই জন্য আসলে আমি সেকেন্ড সিজনে থাকি। এটা হচ্ছে অন ক্যামেরাটি। আচ্ছা, ঠিক আছে। তো বাঁধন, আমাদেরকে একটু বলেন যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সাথে কাজ করার অভিজ্ঞতা একটু ছোট করে। ডেফিনেটলি ভালো ছিল বলেই আজকে রেহানা মারিয়াম নূর এই জায়গায় কিরকম করে ভালো ছিল ডিটেইল, ছোট করে আবার ডিটেইল কি আমি এটাই বলতেছিলাম। বুলেট পয়েন্টে বলেন এই তিনটা জিনিস ভালো ছিল। আচ্ছা, প্রথমত হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশে এইরকম একটা প্রেক্ষাপটে মানে আমরা যেই সোশ্যাল সিস্টেমে বাস করি সেখানে যে রেহানার মতো একটা চরিত্র কোনো একটা মানুষ ভেবেছে, এটাই সবচাইতে বড় ব্যাপার আমার কাছে, যার জন্য আমি তার কাছে গ্রেটফুল। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে সেরকম একটা চরিত্র ভেবেছে, তারপরে যেইভাবে এক্সিকিউট করেছে। আর্থিকভাবে আমি কোন অবস্থায় গিয়েছি সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি, ওইটা নিয়ে আর কথা না বলি। কিন্তু যেইভাবে এক্সিকিউট করা হয়েছে সেই প্রসেসটা আমাকে অনেক সমৃদ্ধ করেছে অ্যাক্টর হিসেবে, মানুষ হিসেবে। আর তার পরবর্তীতে রেহানার থ্রুতে আমি যে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরেছি সেইটাও আমাকে এক ধরনের সমৃদ্ধ করেছে, এবং সেই সমৃদ্ধ করাতে লাভ তো অনেক হয়েছে, মানে লাভের কোনো শেষ নাই, কারণ দুনিয়াটা অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু দেখেছি, জেনেছি, আরো মাটির সাথে মিশে যেতে শিখেছি। কিন্তু ক্ষতি হয়েছে যে একটা রেহানা মারিয়াম নূর করার পরে স্ট্যান্ডার্ডটা হাই হয়েছে। তার চেয়ে বড় কথা যে এরপরে যে এই যে ভাইয়া যেটা বললেন, নাসির ভাই, যে চরিত্র পাওয়ার জন্য যে ক্ষুধাটা সেইটা তো তৈরি হয়েছে। তো সেইটা তৈরি হয়ে তো লাভ নাই, কারণ আমরা যে সোসাইটিতে বাস করি সেই সোসাইটিতে তো আসলে রেহানার মতো চরিত্র 53 বছরে একটা পাওয়া গেছে। হ্যাঁ, তো সেটা আমি করছি, ভাগ্য ভালো বলে করে ফেলছি। কিন্তু আর আবার কত হ্যাঁ আমি বলছি, কিন্তু রেহানা তো আর না, তাই না? কিন্তু আমি গুটি করেছি, এটা সত্যি যে আমি গ্রেটফুল যে আমি গুটি করতে পেরেছি। আমি শঙ্কর কাছে গ্রেটফুল যে এরকম একটা ক্যারেক্টার ও ভেবেছে। কিন্তু আনফরচুনেটলি এটা সিজন 2 আসছে না। আমি হইচইয়ের একটা খুব ভালো কাজ করেছি, সৃজিত মুখার্জি, ওইটারও সিজন 2 আসবে না, এরকম অবস্থা। আমার লাইফটা আরো ইজি ছিল রেহানার আগে, মানে এখন অনেক কঠিন কাজ চুজ করার ক্ষেত্রে। আচ্ছা নাসির ভাই, আপনারা তো এই যে 840 এখন বের হয়েছে, আমরা থিয়েটারে দেখছি, এটা শুট হয়েছিল তো আসলে মানে পূর্ববর্তী রাজনৈতিক বাস্তবতায় 5ই আগস্টের আগে। তাহলে যখন আপনি এটা শুট করছিলেন তখন আপনার কাছে কি মনে হচ্ছিল যে এটা মানে কিভাবে মানুষ নিবে, বা এটা শুট করার পরে আপনার উপর কোনো রাজনৈতিক চাপ আসবে কিনা, বা কিরকম এটার ফলাফল হবে? না, পরে আমার উপর রাজনৈতিক চাপ আসবে কিনা এটা নিয়ে আমি ভাবিনি, বা আমার কাছে চাপ আসবে বলে মনে হয়নি, বা এগুলো মাথায় আমার ছিল না। আর আরেকটা কি জানি জিজ্ঞেস করেছেন? না এটাই, মানে যেহেতু এটা শুট হয়েছিল এই রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের আগে, সো তখন আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে কাজটা করে খুবই ভালো লেগেছে, কারণ প্রথমত হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী আমাদের দেশের একজন বিখ্যাত ডিরেক্টর, ওনার সাথে কাজ করছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে 840 যেহেতু 420 একটা ডাবল আপ, তো 420 প্রায় অনেক আগে, 15-16 বছর আগে করা একটা কাজ, যে কাজটা দর্শক সমাদৃত হয়েছে। এটাও একটা পলিটিক্যাল স্যাটায়ার, এটাও পলিটিক্যাল স্যাটায়ার, আর আমি স্যাটায়ার পছন্দ করি। সবকিছু মিলিয়ে, আর ক্যারেক্টারটা যেরকম, শুধু লিড কাস্ট বলে না, লিড কাস্টের আমি কাজ অনেকগুলো করেছি, সব জায়গা থেকে আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে আর কি। তো আর ওখানকার যে বিষয়বস্তুগুলো, এগুলো আমাদের দেশের সব সময়কার জন্যই সমসাময়িক বলে আমার মনে হয়। মানে আমাদের পলিটিক্যাল, আমাদের নেতারা যেরকম আচরণ করেন আমরা দেখতে পাই বাস্তবে, ওই বাস্তবতাটা এখানে তুলে ধরা হয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমি এনজয় করেছি কাজটা। আচ্ছা, তাহলে আমরা এইবারে যেটা করব, একটু অ্যাক্টিং এর ক্রাফট রিলেটেড ছোট 2-3টা প্রশ্ন করব, যেটা আমি আশা করছি আপনাদের উত্তর থেকে নতুন অ্যাসপায়ারিং অ্যাক্টর যারা এই শোটা দেখছেন তারা যদি একটু উপকৃত হতে পারেন। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন যেমন অডিশন দেয়া হয় বা নেওয়া হয় যে কোনো চরিত্রে সিলেক্ট করার আগে, সো এই অডিশনের সময় আসলে একজন অ্যাক্টরের কি মাথায় রাখা উচিত এবং কিভাবে সে একটা ভালো অডিশন দিতে পারে? সোহেল। প্রথমত আমাদের যে অডিশন সেটআপ, সেখানে আমি বরঞ্চ একটু কাজ করার দরকার আছে বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে
যেটা হচ্ছে প্রোডাকশন টিম থেকে মানে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে যেটা হয় যে পার্টিকুলার কোনো কাউকে অডিশনের জন্য ডাকা, তাহলে তাকে একটু প্রপারলি একটু সিনটা ব্রিফ করা, ক্যারেক্টার ডিটেলসটা বলা। আমরা অনেক সময় একটা অভ্যাস তৈরি করছি, না পুরো গল্পটা বলা যাবে না, এই করা যাবে না, গল্প লিক হয়ে যেতে পারে। কিন্তু মিনিমাম একটা ক্যারেক্টার স্ট্রাকচার, যেই নতুন পুরাতন যাকেই অডিশন নেক না কেন, সেই ব্রিফটা করা, যে ক্যারেক্টারের এটা কি, স্ট্রাকচারটা কীরকম, গল্পের ধরনটা কেমন, সেটা যদি পুরোটা নাও বলি, অন্তত প্রোডাকশন টিম থেকে এইটুকু সার্ভ করা যে এক্স্যাক্টলি গল্পের ইটা হচ্ছে কি। তাহলে যে অডিশনটা যিনি দিতে আসবেন তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে। আর কখনোই উচিত না ফিকশন, টিভিসির ক্ষেত্রে একটা সেটআপ আছে, সেটা আমরা জানি, না আমরা লং ফরম্যাট ন্যারেটিভ, কিন্তু লং ফরম্যাট ন্যারেটিভের ক্ষেত্রে ইট মাস্ট বি আগে থেকে তাকে একটা সেট সিনটা দিয়ে দেওয়া, মানে ওই পার্টিকুলার দিনে এসে সে স্ক্রিপ্ট দেখেই দাঁড়াবে, এই জিনিসটা না করা। মানে তাহলে যিনি অডিশন দিতে এসছেন তাকেও ঠিকঠাক মতো আপনি জাজ করতে পারবেন, বা সেও প্রিপারেশনটা নিয়ে আসতে পারবে। সো আমি এটা প্রোডাকশন টিমের ক্ষেত্রে যেমন বললাম যে এই কাজগুলো অন্তত করা উচিত। পাশাপাশি যারা অডিশন দিতে আসবেন, সেটা ইভেন যে নতুন হোক আর পুরনো হোক, সবার ক্ষেত্রে এই মানসিক জায়গাটা থাকতে হবে যে আমি পার্টিকুলার এই সিনের প্রিপারেশনটা যেন আমি নিয়ে যাই। আমি যদি প্রফেশনাল অ্যাক্টর হয়ে, যদি না হওয়ার ক্ষেত্রে যেটা হবে যে ওই সিনটা বোঝা দরকার হলে ডিরেক্টরের সাথে এসে একদিন আগেই এটা না দেওয়া, যদি তারা কমফোর্টেবল হন, প্রোডাকশন টিম যদি কমফোর্টেবল না হন, তাহলে সেক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ হয়। তবে আশা করবো যে এই চর্চা কালচারটা তৈরি হবে যে পার্টিকুলার যার অডিশনটা নিচ্ছেন তাকে ওই স্পেসটুকু দেওয়া এবং ওই সিন এবং ক্যারেক্টার সম্পর্কে একটা ব্রিফ দিয়ে তার অডিশনটা নেওয়া। আর সিনিয়র বা অনেকের ক্ষেত্রে আমাদের এখানে একটা ঝামেলা আছে যে আমি জানি না, অনেকেই অডিশন দিতে চান না। সেই ক্ষেত্রে একটা জিনিস বলবো, এটা অডিশন না, এটা প্রোডাকশন টিমেরও অ্যাপ্রোচ হতে হয়, যেটা আসলে অডিশন না, আপনার স্ক্রিন টেস্ট। আমি দেখতে চাই যে পার্টিকুলার যে লুকটা আমি আসলে ভাবছি, আপনি তো অ্যাক্টর আমি জানি, মানে এটাতে নো ডাউট, এটাখানে কোনো ধরনের নাই, বাট আমরা জাস্ট পার্টিকুলার যেই লুকটা চিন্তা করছি বা যেইটা ভাবছি, সো ওইটাতে একটা সেটার অ্যারেঞ্জও রাখা এবং সিনিয়র অ্যাক্টরকে সেখানে ওইভাবে কনভিন্সও করা। এই দুটো জিনিস আমি একসঙ্গে বললাম আর কি, কারণ দুটোই আসলে ভাইস ভার্সা, না হলে ওয়ার্ক করবে না। আমি সোহেল যেটা বলেছি সেটাই আসলে, কিন্তু আমার মনে হয়েছে ও দুইটা পক্ষের কথা বললো, প্রোডাকশন টিম কিংবা যারা অডিশন দিতে আসছে। আপনি যেহেতু বলেছেন নতুনদের, আমি অ্যাক্টরদের পক্ষ থেকে কথা বলছি, অ্যাক্টরদের বিষয়টা, অ্যাক্টরদের যারা অডিশন দিতে যাচ্ছে তাদের ইয়াটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। তাদেরকে প্রিপারেশনটা নিয়ে সে যদি প্রোডাকশন টিম থেকে কোনো ধরনের ব্রিফিং নাও পায়, তাহলে তাকে ওটা বের করে নেওয়া, যত ডিটেল বের করে নেওয়া সম্ভব আর কি, টোটাল প্রিপারেশন নিয়ে, কিংবা যখন অডিশন দিচ্ছে তখনও কিছু সময় বের করে নিয়ে একটু প্র্যাকটিস করে তারপরে জিনিসটা ফেস করলে তার জন্য সুবিধা হবে বলে মনে হয়। আচ্ছা, মানে তাহলে ইমরান ধরেন যেটা স্ক্রিপ্টে আছে, একটা সিন আমাকে দেওয়া হয়েছে, সো আমি যদি একজন নতুন অ্যাক্টর হই, আমি কি অ্যাজ পার স্ক্রিপ্ট আমার জন্য অডিশনের সময় ওইটাই পারফর্ম করা বেটার, নাকি আমি আমার নিজের ইন্টারপ্রিটেশন অ্যাড করে ওটা হয়তো মেইন সিনটা থেকে একটু ভ্যারিয়েশন হয়ে যাবে, একটু ডিফারেন্ট হবে, কিন্তু একটু রিস্ক নিচ্ছি আমি, এখন আমার কি এরকম কিছু ট্রাই করা উচিত, নাকি আই শুড স্টিক টু দ্য গিভেন স্ক্রিপ্ট অ্যান্ড দ্য ক্যারেক্টারাইজেশন, যেটা আমি ওটা পড়ে বুঝতে পারতেছি? আই ফিল ডেফিনেটলি নিজের ইন্টারপ্রিটেশনটা করা উচিত, এবং যিনি অডিশন দিতে যাচ্ছেন, অডিশনে গিয়ে নার্ভাসনেসটা প্রথমত তার কাটানো উচিত আগে, মুডটা ধরতে পারছে কিনা সেটাই আসলে অডিশনের বেসিক থাকে আসলে, সে কি কোপ আপ করতে পারছে কিনা উইথ দ্য সিন, দ্য এনভায়রনমেন্ট অফ দ্য সিন, বিটুইন দ্য লাইন্স খুব ইম্পর্টেন্ট, সাবটেক্সট এই ক্ষেত্রে, রাইট। তো উনি, আমি অবশ্যই মানে সাজেস্ট করতে পারি যে মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করলে আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। উনি যদি একবার পড়েন, পড়ার পরে যদি এইটার ইন্টারপ্রিটেশন উনি ওনার কাছে তৈরি করেন, এবং এটা কেন হচ্ছে সেই প্রশ্নটার উত্তর যদি উনি ওই সময় তৈরি করতে পারেন, আমার মনে হয় সিনটাকে উনি খুবই কনফিডেন্টলি ক্যারি করতে পারবেন। সেটাই আসলে অডিশনের মানে মূল উদ্দেশ্য থাকে, যে আসলে উনি ক্যারি করতে পারছেন কিনা জিনিসটাকে। তো একদমই এক্স্যাক্ট টু দ্য লাইন্স দিতে হবে সেটা আমার কাছে কখনোই মনে হয় না, বাট মুডটাকে বা ক্যারেক্টারটাকে, ওই সিচুয়েশনটাকে ক্যারি করছেন কিভাবে, সেটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়, আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমি যেহেতু চাকরি করেছি দীর্ঘদিন, প্রায় 15 বছর, তো চাকরির ক্ষেত্রে আমি আসলে খুবই হীনমন্যতায় ভুগতাম, কারণ আমি অনেক কিছু জানতাম না আর কি। তো আপনি মন দিতেন না, জি, আপনি তো মন দিয়ে
ওটা মানে ওইটা করতেন তোমার না, আপনার কাজ তো ছিল। মন ছিল ছিল তো, acting, আমি তো হ্যাঁ। অনেক ইন্টারভিউ দিয়েছি চাকরির জন্য, তো আচ্ছা। আমার সব ইন্টারভিউ হয়েছে এরকম, মানে আমি একটা হীনমন্যতা নিয়ে যেতাম, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে হয়তো বা বাদ পড়ে যেতাম। কিন্তু আমি যখন অডিশন দিতে এসেছি এই জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে আমার ওই ধরনের বিন্দু মাত্র কখনোই কোনোদিন কোনো ধরনের চাপ অনুভব করিনি। এটা না করার পিছনে কারণ হতে পারে যে আমি থিয়েটার করেছি বা দীর্ঘদিন এই চর্চার মধ্যে ছিলাম এবং এটা আমার ভালোবাসার জায়গা। তো মূল কথা হচ্ছে যে ও যদি কনফিডেন্ট থাকে সেই ব্যক্তিটা, বুনু যেটা বলো প্রিপারেশন নিয়ে বা নার্ভাস না হয়ে, আমি নার্ভাস হতাম বলেই তো আমি আনসার দিতে পারতাম না চাকরির অডিশনের মধ্যে, চাকরির ইন্টারভিউতে। তো এখানে যেহেতু মোটামুটি আমার কিছু আইডিয়া আছে বা কনফিডেন্স আছে, কনফিডেন্টলি ফেস করার কথা বলছি আর কনফিডেন্টলি ফেস করাটাই উচিত। আচ্ছা, তাহলে আরেকটা যেটা আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ইম্প্রোভাইজেশন নিয়ে। সো ইম্প্রোভাইজেশনটা আসলে কিভাবে একজন অ্যাক্টর করবে এবং কতটুকু ইম্প্রোভাইজেশন আসলে পরিমিত বা কিভাবে ঠিকভাবে ইম্প্রোভাইজেশন করা যায় আমার না? এটা আসলে ডিরেক্টরের সাথে কিভাবে একজন অ্যাক্টর কোপ আপ করছে এটার উপর ডিপেন্ড করে আসলে। আমি যত বেশি ডিরেক্টরের সাথে সময় কাটাবো তত বেশি আমি বুঝতে পারবো যে উনি আমাকে কতটা স্পেস দিবেন এবং মানে কতটুকু আমাকে। আমরা আসলে অ্যাক্টরস পার্সপেক্টিভ থেকে অ্যানসারটা চাই। হ্যাঁ, ওইটাই নিজের ইনস্টিংক্ট কি? হ্যাঁ, ওইটাই। যখন ডিরেক্টরের কনফিডেন্সটাই আসলে অ্যাক্টর ওই সময়ের জন্য লোন নেয় আসলে, কারণ আমাকে তো আসলে ক্যামেরাটা ফেস করতে হচ্ছে, গল্পটা আমি তার হয়ে বলছি। সো উনি যদি আমাকে ওই কনফিডেন্সটা দেন যে হ্যাঁ দুই একটা শব্দ এদিক ওদিক গেলে সমস্যা নেই, কারণ আমি তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে যেহেতু অ্যাক্টিং করেছি, সো আমি ইদানিংকার নতুন যারা কাজ করে তারা সবাই মোস্টলি রাইটার ডিরেক্টর। সো আমি দেখি আর কি যে ওরা খুবই শ্যুটের সময় খুবই ওয়ার্ড কিছু হ্যাঁ প্রিসাইজ থাকার চেষ্টা করে যতটুকু সম্ভব আর কি, এবং কিছু লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সিনে তো ডেফিনেটলি, কারণ তার জন্য ওইটার ভিতরে কোনো সাবটেক্সট থাকে। সো হ্যাঁ, একটা দুইটা ওয়ার্ড যদি এদিক সেদিক হয়ে যায় সেটা আমি তাকে কনভিন্স করতে পারবো শুধুমাত্র আমার অ্যাক্টিং দিয়ে। সে যদি এরকম হয় যে দুইটা শটের মধ্যে কোনো একটাতে আমি একদম প্রিসাইজ ডায়লগ দিয়েছি, ওইটা হয়তো টেকনিক্যালি রাইট, বাট একটু দুইটা শব্দ এদিক ওদিক হয়ে গেছে আরেকটা শটে, কিন্তু সেটাতে আমার কাজ হচ্ছে তার কাছে আরও বেশি কনভিন্সিং লাগে। এখন এটা তার উপর ডিপেন্ড করবে সে কীভাবে রাখবে। বাট আমি অ্যাজ এ অ্যাক্টর আমি আসলে ইম্প্রোভাইজ করবই, দিন শেষে আমি এটা করবই। আমি মানে এখান থেকে ওখানে যাব, আমাকে আসলে ডিরেক্টর জাস্ট বলছে যে আমি এখান থেকে ওখানে যাব, এখন আমি এদিক দিয়ে ঘুরে যাব না ওদিক দিয়ে ঘুরে যাব, এটা আসলে এটা আমাকে সুযোগটা দিতে হবে। অ্যাটলিস্ট আমি ভাবি আর কি, এটা আমাকে না দিলে আমি ওনার সাথে আসলে কাজ করবো না। সো ইম্প্রোভাইজেশনটা আসলে মাস্ট, এখানে থাকতেই হবে। সো আমি 3 দিক দিয়ে যাব, সোজাও যেতে পারি, এদিক দিয়ে যেতে পারি, এদিক দিয়ে যেতে পারি। সো লাস্ট কল ডেফিনেটলি ডিরেক্টর। সো আমি এভাবে দেখি আর কি যে আমাকে স্পেস দিতে হবে এবং আমি সব এক্সপেরিমেন্ট করতে চাই, কারণ আমার তো শর্ট তো একটাই ওকে শর্ট হয়ে যাচ্ছে না, আমরা কয়েকবার শর্ট দিচ্ছি। সো আমি 3টাই করতে চাই, যেটা ভালো মনে হবে সেটা। আমি পার্টিকুলারলি স্ক্রিপ্টকে খুব ডিপেন্ড করি, মানে আমার যে ওয়ে অফ ওয়ার্ক প্রসেস আমি স্ক্রিপ্টকে ভীষণ ফলো করি। মানে স্ক্রিপ্টের ডায়ালগস থ্রু ডায়ালগস মানে দাড়ি কমা সহ ব্যবহার করার চেষ্টা করি, মানে এটা আমার অভ্যস্ততার মধ্যে। কিন্তু ওইটা তখনই সম্ভব যখন আমরা রিহার্সাল করার সুযোগ পাই, পার্টিকুলার সিনেমা বা যেহেতু আমরা 1-1.5 মাস ধরে রিহার্সাল করি। সো ওই সময় কিছু ইম্প্রোভাইজেশন যে ওই নির্দিষ্ট সিনের জন্য যতটুকু ওই লাইনগুলো অনুযায়ী হয় কি, আপনি যখন টেক্সটটা লিখছেন রাইটারের মাইন্ড থেকে আর এটা যখন মুখে চলে আসতেছে, এটা একটা ডিফারেন্ট তৈরি হয়। তো ওইটুকু হয়তো আলোচনার মাধ্যমে সুযোগ তৈরি করা যায়। তারপরেও যদি কেউ হয়তো যদি একদম স্পেসিফিক থাকতে চান লাইনে, তাহলে সেটা তো করা যায় যেহেতু আমি ওই অবস্থার মধ্যে দিয়ে যাই। কিন্তু আমাদের অন্য একটা প্র্যাকটিস আছে, যেমন আমাদের টেলিভিশনে আগের রাত্রে আমার স্ক্রিপ্টটা আসে, আমি কোনো রকম প্রিপারেশন করার সুযোগ পাই। আমি তখন ওই জিসটা ভাবার চাই, পার্টিকুলার সিনটা আসলে এক্স্যাক্টলি কি বলার চেষ্টা করছি, কি ইমোশনকে সার্ভ করছে, আর আমার ক্যারেক্টারের কোনো কিউ লাগছে কিনা, কোনো পার্টিকুলার শব্দের কিউ লাগছে কিনা যেখান থেকে তার কমিউনিকেশন তৈরি হবে। তো ওই জিনিসগুলোকে মেনটেন করে একটা সামারাইজ ডায়লগ বলার চেষ্টা করি, সেখানে হয়তো কিছু ইম্প্রোভাইজেশন হয়। তবে আমার লং ফিচারে সবসময় ট্রাই থাকে পার্টিকুলার স্ক্রিপ্ট থাকা এবং 2-1টা ইম্প্রোভাইজেশন ওই পার্টিকুলার ডেতে যদি আমার জার্নিটা ক্রিয়েট হইতে থাকে, যদি আমি ফ্লোতে থাকি। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি শুটিং ডে ডিফারেন্ট হয়, মানে শুরুর দিনটা থেকে যে শুরুর দিকে বলছিল শেষের দিকে আমরা বুঝতে পারি, তো ওইরকম আর কি। ইচ অ্যান্ড এভরি ডে যেহেতু ডিফারেন্ট হয়, তখন আসলে ওই মুডগুলো
ডায়ালগসের এইগুলো তখন এক ধরনের প্যাটার্ন ক্রিয়েট হতে থাকে, মানে একটা মুড তৈরি হতে থাকে। তো সেই অনুযায়ী হয়তো কিছু জিনিস ইম্প্রোভাইজেশন হয়, একটা দুটো ডায়ালগ, যেহেতু আমি ওই জার্নিটা জানি, ক্যারেক্টারের জার্নিটা জানি, ক্যারেক্টার কি বিহেভ করছে, সেই অনুযায়ী একটা দুটো জিনিস আসে। এবং কোনো ডাইরেক্টর হয়তো সেটা অ্যাকসেপ্ট করেন, কেউ কেউ আবার করেন না। তো দুটোকে ব্যালেন্স করার ট্রাই করি, এটা আমার ইম্প্রোভাইজেশন। Improvisation comes from improvement. Improve এবং এটা ডে বাই ডে রিহার্সাল ইমপ্রুভ হওয়ার একটা ব্যাপার আছে, সেটা সায়েন্সের স্কুল ইমপ্রুভ থেকে ইম্প্রোভাইজেশন। কিন্তু আমাদের একটা চলিত ভাবনা যে ইম্প্রোভাইজেশন মানে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া। তো তাৎক্ষণিক পরিস্থিতি যে কোনো কিছু আছে সেই জিনিসটাকে সামাল দেওয়ার নাম হচ্ছে ইম্প্রোভাইজেশন। এখন আপনার প্রশ্ন যদি সেটা থাকে যে তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়াকে কিভাবে দেখা যায়, তাৎক্ষণিক পরিস্থিতি যে যেভাবে সামাল দিয়ে দিতে পারে সেটা একদমই তার ইন্ডিভিজুয়াল স্কিল। আর ইমপ্রুভমেন্টের জায়গাটা যদি হয়, একটা দৃশ্যের উদাহরণ বলি তাহলে সুবিধা হতে পারে। সেটা হচ্ছে হয়তোবা একজন কাজ করছে, তার পেছনে দুইজন ক্যারেক্টার আসবেন এবং হয়তোবা পেছনে একটু দূরে আছেন, তারা ওখান থেকে হয়তো কথা বলবেন। তো যিনি সামনে আছেন তিনি হয়তোবা একটা লাভের মাচা করছেন বা অন্য কিছু একটা কাজ করছেন, ওনার কোনো সংলাপ নেই। সংলাপ যারা আছেন অন্য দুইজন, ওনাদের সংলাপ, কিন্তু ক্যামেরাটা হয়তো এখানে আছে, ফোরগ্রাউন্ডে ক্যারেক্টারটা আছে। এখন ওনার তো শুধুমাত্র মাচা বানানোর কথা, মানে ডিরেক্টর ব্রিফ, মাচা বানাবেন, ওখান থেকে দুজন আসবে, ওনারা কথা বলবেন, সিন শেষ, এটি। হোয়াট ইজ দ্য ইম্প্রোভাইজেশন? ইম্প্রোভাইজেশন হচ্ছে আপনার এই কথা বলতে, আপনার ওই কথাগুলো শুনতে শুনতে সাডেনলি ইউ ফেল্ট যে আপনার একটা মানে বাঁশ হাতে নিয়ে আপনি হচ্ছে একটা খুঁটি গাড়তে শুরু করলেন এবং সেখানে সাউন্ড করে করে আপনি সেটাকে বাড়ি দিচ্ছেন। হ্যাঁ, এটা কি করলো? ওই যে ওই মুহূর্তে, ওই মোমেন্টে, এটা ডিরেক্টর ব্রিফ না, কিন্তু ওই মুহূর্তে আপনি ফ্লোতে এটা করলেন, যেটা সিনের টেম্পোটাকে আরো ইমপ্রুভ করলো, যেটা এই পুরো সিনটাকে, পুরো মোমেন্টটাকে আরো বেশি ইমপ্রুভ করলো। ইফ দিস ইজ ইম্প্রোভাইজেশন, দেন এটা এই প্র্যাকটিসটা থাকা ভালো। মানে এটা কি ওই অ্যাক্টর আগে থেকে ঠিক করে না জাস্ট সাডেনলি বলছে, ইন দা মোমেন্টে, অন শটে ওর মনে হচ্ছে। দেখেন তিনটা শব্দ, ফিল, বিলিভ, ডু। এর থেকে বড় মেথড আর কি হইতে পারে? ফিল ইট, বিলিভ ইট, ডু ইট। তো সেইখানে এই জায়গার ইম্প্রোভাইজেশন তখন কিন্তু ইমপ্রুভ হয়। কিন্তু ইম্প্রোভাইজেশন হিসেবে যদি এটা হয় যে ভাই শর্ট ধরা আছে, আপনি বলে যান, উনি বলে যাচ্ছেন, তারপরে উনি অপেক্ষা করেন যে কাটতেছে না কেন, আমার তো বলা শেষ। যত ধরনের ইম্প্রোভাইজেশন ছিল, নামটা ছিল 10 ঘরের, সব বলা শেষ, তাও তো শেষ, কাটতেছে না। পরে উনি তখন যেটা উনি করছেন সেটা হচ্ছে ইম্প্রোভাইজেশন, যেটা হচ্ছে যে একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছেন উনি, সিচুয়েশনটা ক্রিয়েট করে ওনাকে বের হয়ে যেতে হচ্ছে। কেন নিউ সিচুয়েশন ক্রিয়েট করার তো অপশন নেই আমাদের। ওই সিনে তো আসলে ওই সিচুয়েশন আপনি ক্রিয়েট করা মানে হচ্ছে আপনি ওই সিন থেকে বের হয়ে গেছেন, আপনাকে দেখতে ভালো লাগছে, আপনি ইভেন অডিয়েন্স হয়তো ভালো খুব ভালো ইনভয়েস করতে, সিনটাকে যদি এনহ্যান্সই না করে তাহলে ওই ইম্প্রোভাইজ কোনো একটা মিনিং, আমার কাছে মনে হয় যে মিনিংফুল ইম্প্রোভাইজেশন অ্যাকসেপ্টেবল, যেটা ধরুন আপনার সঙ্গে আমি কাজ করতেছি, সাডেনলি হয়তোবা আমি লক্ষ্য করছি যে আপনার হয়তো একটা গোফ লাগানো ছিল বা কিছু একটা ছিল, আমি লক্ষ্য করলাম যে এটা একটু খুলে যাচ্ছে, কিন্তু এই শটটা খুব ভালো ফ্লোতে আছে, সেই সময় হঠাৎ করে যদি আমি একদম আপনাকে ধরে ফেলি, আপনার এমন ভাবে ধরলাম যে আপনার গোফটা আমার হাতের এখানে চলে আসছে। এইটার ক্ষেত্রে আমার একটু আলাপটা ডিফারেন্ট আছে। আমার আলাপটা হচ্ছে এইটা না, আমরা যারা থিয়েটার করি, থিয়েটার অনেক বেশি ওয়ার্ক করে, কিন্তু পার্টিকুলারলি যখন আমরা স্ক্রিনে কাজ করি, আমি ওটার সাথে ওর অ্যাগ্রিও করি, আবার ডিসঅ্যাগ্রিও করি। মানে অ্যাগ্রি করি ইন আ সেন্স যে ওটা হলে একটা নতুন জিনিস ক্রিয়েট হচ্ছে, বাট যদি কোনো কারণে ওটা এখানে যেহেতু অ্যাকশন কাটার একটা বিষয় আছে, কাট করার সুযোগ আছে বা আছে, মানে যে খুলে যাওয়ার যে গোফটা খুলে যাওয়ার জন্য এত দারুণ ফ্লো এর একটা সিন কে আপনি না ট্রু, মানে একজনই বললো সে এর জন্যই বলছি যে অ্যাগ্রি করি, কিন্তু সেইটা মঞ্চে যতটা কাজ করে
সেইটা সিনেমার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স কখনো কখনো ক্রিয়েট করে, মানে পার্টিকুলার সিনের ক্ষেত্রে হয়তো এমন একটা স্পেসিফিক জায়গা আছে, আপনি যেটা বললেন যে শব্দটা দিবে, আপনি হয়তো সাউন্ড করতেছেন আপনি হয়তো সিং সাউন্ড করছেন, আপনার ইনস্ট্যান্ট রিঅ্যাকশন ক্রিয়েট করলে হলে ভালো লাগতেছে, তো আপনি করলেন, করার পরে কি হলো, আপনাকে সিনটা কাটতে হলে আবার আপনি করবেন, ওই সময় ওই জিনিসটা সহ করবেন। তা আমি আসলে ওই জায়গা থেকে অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রির কথা বলছি। ইম্প্রোভাইজেশন অবশ্যই মিনিংফুল হওয়া উচিত, অবশ্যই পার্টিকুলার সিনকে এনহ্যান্স করবে এরকম কিছুই হওয়া উচিত, এবং যেটা রিঅ্যাকশন কখন আসবে আপনি তো শুনতে হবে না, মানে আপনি যে পার্টিকুলার জায়গাটাতে আসবেন, আপনি যে ইম্প্রোভাইজটা করবেন, ওটা আপনি যদি মোমেন্টামে থাকেন তাহলেই আপনার ওই জিনিসটা আসবে। সো আমার তাহলে একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে এই যে 2025 সাল শুরু হয়েছে, তো 2025 সালে আমরা আপনাদের কি কি কাজ পর্দায় দেখতে পাবো? ইমরান, জানি না, এখনো কোনো কাজ শুট হয়েছে বা কথা হচ্ছে? হ্যাঁ শুট কমপ্লিট হয়ে আছে অনেকগুলোই, কিন্তু এটা কখন আসবে এটা তো আমার মনে হয় আমাদের অ্যাক্টরদের লাইফের, আমরা তো কাজ করি শেষ করি, কিন্তু সেটা কখন আসবে এইটা আমাদের কারো জানা নেই আসলে। কখন আসবে জানা নাই, কিন্তু খুব ভালো ভালো প্রজেক্ট আসবে। প্লিজ অপেক্ষা করুন, ইমরানের সামনে বেশ ভালো ভালো কিছু প্রজেক্ট আসবে। ভালো ভালো প্রজেক্ট চলছে অলরেডি মনে হয়, এখন রঙিলা খেলা চলছে, এখন খুবই খুবই ভালো প্রজেক্ট আসবে। আমরা 2025 ইমরানময় দেখবো, আমি বলে দিলাম। তো একই কথা, আসলে আমরা জানি না কখন কোনটা আসবে, তবে আমি কাজ শেষ করেছেন, হ্যাঁ, এখন পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে বলি দ্য রেসলার ইকবাল হোসেন চৌধুরীর, এটা জানুয়ারির 19 তারিখ একটা প্রিমিয়ার হবে। এটা মনে হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিন। তো প্রিমিয়ার হওয়ার পরে মনে হয় শীঘ্রই এটা রিলিজ হবে। এটা সম্পর্কে জানি আর কি, আর বলে কখন আসবে জানি না। অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট। আমি তো আসলে ওই যে একই কথা, যে শুট করেছি এরকম কাজের কথা বলতে পারি। আমি নাসির ভাই একটা কাজে আমরা তিনজন একসাথে ছিলাম, তামান্না, নাসির ভাই, রেজওয়ান শাহরিয়ার, সুমিতের মাস্টার। সো ওইটা আমি আশা করি যে রিলিজ হবে আগামী বছর, মানে এই বছর, আগামী বছর, এই বছর। আর আমি আরেকটা সিনেমা করেছি, এশা মার্ডার। হ্যাঁ, না ওইটা বিঞ্জের। তো ওইটার 3-4 দিন শুটিং বাকি আছে, তো ওইটাও বলেছে এবছর মানে রিলিজ হবে। বনলতা সেন রেডি হয়ে আছে এইটুকুই জানি, মাসুদ হাসান উজ্জ্বল একটু প্রচারও করে নিলাম, কারণ ওইটা এখন কবে রিলিজ হবে সেটা বলতে পারছি না। চেয়েছিলাম এই বছর রিলিজ দিতে, আমরা নভেম্বরের একটা প্ল্যান ছিল আমাদের, এখন আমরা জানি না কেউ আসলে কখন। আশা করছি নেক্সট ইয়ার, মানে এই ইয়ার 2025-এ যদি সুযোগ হয় তাহলে হয়তো আসবে। এই একটা বিষয় বলতে পারি, তাছাড়া আমি বেকার। আমার তো সেম, আমি এই যে নাসির ভাই, বাঁধন আপু, ওনাদের সাথে গত বছর একটা সিনেমায় কাজ করলাম, মাস্টার, রেজন শাহরিয়ার, সুমিতের। তো যতদূর জানি সুমিত ইজ ওয়ার্কিং অন দ্য পোস্ট প্রোডাকশন, সো দেখা যায় এটা এই বছর আসে কিনা। আমরা তো আশা করছি যে এই বছর আসবে। আর শ্যুট তো যেগুলো হওয়ার কথা ছিল 24-এ, ওগুলো তো 5ই আগস্টের পরে, ওগুলোর আপাতত আসলে আর কোনো খোঁজ খবর নেই। সো বাকি প্রজেক্ট তো শ্যুটই কবে হবে সেগুলো জানি না, তো রিলিজ তো বলতে পারছি না আসলে আপাতত। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাদের একদম লাস্ট রাউন্ড, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। বাংলাদেশের বর্তমান সময়ের বা গত বেশ কয়েক বছরের সেরা 3 জন অভিনেত্রীর নাম। 1 নম্বরে নাজিয়া বর্ষা, আজমেরি হক বাঁধন, মেহজাবিন চৌধুরী। ঘর বাঁচাছি কিন্তু এমনি ফান করে না, নাজিয়া খুবই ফেভারিট, এমনি জাস্ট ফান করে, মানে আই নো অর্ষ জানে সেটা। নাসির ভাই? আমার হচ্ছে সুবর্ণা মুস্তফা, অপি করিম, আজমেরি হক বাঁধন। উফ, আমি এখানে আসি বলে কিন্তু সবাই আমার নামটা নিচ্ছে, মানে আমি জানি, আমি বলি ও হাউ সুইট মুড, থ্যাংক ইউ নাসির ভাই, আমি খুবই অনার্ড। অর্ষা আমার লিস্টে আছে। সেকেন্ড হচ্ছে রিকিতা নন্দিনী শিমু নামে একজন আছে, আন্ডার কনস্ট্রাকশন, আমি ওর পারফরমেন্স খুবই পছন্দ করি। আরেকজন অ্যাক্ট্রেস যদি বলি একটু টাই হবে, সেটা হচ্ছে আপি করিম, আইদার অথবা জয়া হাসান। হ্যাঁ, ফেরদৌসী মজুমদার ম্যাম, তারপরে হচ্ছে জয়া হাসান, দেন আজমেরি হক বাঁধন। ও হাউ সুইট তামান্না, থ্যাংক ইউ প্রুভড। আমি রিসেন্ট একটা কাজ দেখেছি, ওই কাজটা আমার খুব ভালো লেগেছে। জয়িতা নামে একজন, মহলানবী আপু, হ্যাঁ, উনি ভীষণ ভালো অ্যাক্টিং করেছে। আমি এক্সপেক্ট করেছিলাম উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, উনি পান নাই।
তারপর অর্ষা তো ডেফিনেটলি, অর্ষার কাজ আমার খুব ভালো লাগে। তিনজনের নাম বলতে হবে, নিজের নাম বলা যাবে? হ্যাঁ, ভালো লাগলে বলা যাবে। তাহলে তো ডেফিনেটলি আজমেরি হব্বা। এটা ভালো ছিল, এটা ভালো ছিল। That's the spirit. তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেভারিট ওয়েব কন্টেন্ট, বাংলাদেশের ফেভারিট ওয়েব সিরিজ গত 5-6 বছরে যত ওয়েব সিরিজ এসেছে। শাটিকাপ, কাইজার বলতে পারি। কাইজার, ফাইন। আমার জন্য ডেফিনেটলি গুটি। মহানগর। শাটিকাপ। সো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার বাংলাদেশের ফেভারিট ফিল্ম মেকার। মেজবাহুর রহমান সুমন। মেজবাহুর রহমান সুমন। আব্দুল্লাহ মোহাম্মদ স্যার। আমি সাদের কথা বলতে পারি। আব্দুল মোহাম্মদ আব্দুল মোহাম্মদ স্যার। আমি হচ্ছে আমার সেলিম ভাইয়ের ফিল্ম খুবই পছন্দ। ইয়াসুদ্দিন সেলিম ভাই, ওনার ফিল্ম আমার পছন্দ। মনপুরা রিসেন্টলি কাজল রেখা দেখছি, খুবই ভালো লাগছে। সো হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আচ্ছা, ঠিক আছে। এন্ড ফেভারিট বাংলাদেশি সিনেমা? আমি বলতে পারি খুবই আনকনভেনশনাল লেগেছে কুরাপক্ষী সুন্দরবন। লাইভ ফ্রম ঢাকা। লাইভ ফ্রম ঢাকা। রেহানা মারিয়াম নূর, লাইভ ফ্রম ঢাকা। কুরাপক্ষী শূন্যরা। হাওয়া আর রেহানা মারিয়াম। ইমরান, একটা ক্লাসিক লিটারেচার যেটার উপরে একটা সিনেমা হলে আপনি অভিনয় করতে চান? বরফ গলা নদী। বরফ গলা নদী। একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, একটা হচ্ছে খোয়াবনামা, একটা হচ্ছে কবি, মানে মাল্টিপল জিনিস আমার চিলেকোঠার ভিতরে। সেপাই, খোয়াবনামা, এন্ড অবশ্যই যদি আউটসাইডার কেউ করে। প্রাইড এন্ড প্রেজুডিস খুবই পছন্দ। সো আই উড লাইক টু, হ্যাঁ। আমি বলি, সো চারুলতা ফিল্মটা যে নষ্ট নীড় থেকে অ্যাডাপ্টেশন করে হয়েছে, সো ওইটা আমার খুব পছন্দের একটা ফিল্ম। কিন্তু আমি তো আর ওই এইজে নাই, তো ওইটা আমার হয় না যে ওইটা দেখে আমার মনে হয়েছে যে ইস, আমি যদি ওই এইজে থাকতাম এবং এরকম একটা ক্যারেক্টার করতে পারতাম। আমার 99-এ আমি একটা মঞ্চে কাজ করি, দালিও 4, ইতালিয়ান রাইটার দালিও 4, and archangels don't play pinball। এটা আমরা করি। তো ওখানে আমি যে ক্যারেক্টারটা করেছি এটা আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার। ওই ক্যারেক্টারটা নিয়ে এখনো আমি অনেক ধরনের স্বপ্ন দেখি, ভাবি। তো ওটা যদি হয় তাহলে ওই ক্যারেক্টারটা করার আমার ইচ্ছা আছে। তাহলে আমাদের একদম লাস্ট প্রশ্ন হচ্ছে পুরা ওয়ার্ল্ডের মধ্যে এমন একজন অ্যাক্টর যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন? ড্যানিয়েল ডে-লুইস। আল পাচিনো। অপর্ণা সেন। আমি বর্তমানে আসলে অ্যান্ড্রু স্কটকে নিয়ে খুবই ফ্যাসিনেটেড আছি। আর একজন আমার খুব ফেভারিট অ্যাক্টর ইরফান খান। সো আপাতত এদের নিয়ে, যেমন আমি আরো নাম বলতে পারবো, বাট এই দুইটা হচ্ছে আমার। ইরফান খান, অ্যান্ড্রু স্কট। কার নাম বলবো? মনোজ বাজপেয়ী, মার্লন ব্র্যান্ডো। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের সবার জন্য স্কোয়ার টয়লেটিসের পক্ষ থেকে ছোট্ট গিফট আছে। সো আমি আপনাদের সেটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফাহাদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো স্কোয়ার টয়লেটিস হচ্ছে আমাদের বাংলাদেশি পণ্য, এবং আমাদের সবার উচিত আমরা যদি বাংলাদেশি শিল্পকে একটু সাপোর্ট করতে পারি, নিয়ে হই ধন্য। তাহলে সেটা খুব ভালো হবে। টান তাইলে, থ্যাংক ইউ ভেরি মাচ। Yay!